আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথ নিয়ে আসি আপনাদের সামনে। যেমন ধরেন, আগে যেগুলো ছিল এগুলো তো আমরা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি দেখালাম, হেল্প টু ম্যাচুরিটি দেখালাম। এটাও ঠিক একটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথ আপনার অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিসের। তাহলে আমরা এই ম্যাথটাতে আমাদের রিকোয়ারমেন্টটাকে একটু দেখি। আপনার যে প্রিভিয়াস বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে সেই প্যাটার্নের আদলে কোয়েশ্চেনটা তৈরি একটু তাহলে আমরা দেখে নিই। কোয়েশ্চেনে বলা আছে সান লিমিটেড পারচেসড 300 শেয়ার of Moon Limited common stock as an available for sale investment for টাকা 9,900। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি আপনি আমার এই ক্লাসের আগের ক্লাসে যান তাহলে দেখবেন ওখানে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ কথাটি কোনো জায়গায় বলা নেই। তাহলে আপনি সেটা কেমনে বুঝবেন? আপনি বোঝার সোজা উপায় হচ্ছে কি জানেন, আপনার একটু জাস্ট তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকলে হয়। এখানে হচ্ছে হেল্প টু ম্যাচুরিটি, আরেকটা আছে আপনার কি ট্রেডিং সিকিউরিটিস, আরেকটা হচ্ছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। এই তিনটা জিনিস যদি কি আপনি একটু বুঝতে পারেন, এখানে আর কোনো সমস্যা নেই। এই ক্লাসগুলো আপনি কোথায় পাবেন? আমার প্রথম ক্লাসে। আপনি যদি সিরিয়ালি যান এখানে এই ফোল্ডারের মধ্যে ঢুকে প্রথম ক্লাসটাতে যাবেন। প্লিজ এই ম্যাথগুলো করার আগে দয়া করে সবাই প্রথম ক্লাসটা করে আসবেন। না করে আসলে এগুলো সব আপনার মাথার উপর দিয়ে যাবে, দেখলে মনে হবে এগুলো অনেক কঠিন, কী বলতেছে আগা মাথা কিছু বুঝতে পারছি না। এটার জন্য বলছি আগে একটু বেসিক ক্লাস আপনার দেখে আসবেন, তাহলে এগুলো আর বুঝতে অসুবিধা হবে না। এই যেমন ধরেন অ্যাভেলেবল ফর সেল ইনভেস্টমেন্ট আপনার বলাই আছে, তারপরও আমি রিমাইন্ডের জন্য বলে দিচ্ছি, যদি দেওয়া না থাকতো আপনি কেমনে আইডেন্টিফাই করবেন? অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ বলতে এই সকল সিকিউরিটিসগুলোকে বোঝায় যেগুলো মূলত মানে বাণিজ্যিক কোনো পেপারের আওতায় পড়ে না, আর যেগুলো কখনো দীর্ঘদিন ধরে রাখতে হয় না। আপনি ইনস্ট্যান্ট নিছেন, একটু প্রফিট পেয়েছেন, ইনস্ট্যান্ট বিক্রি করে দিচ্ছেন। এই টাইপসের লাভের আশায়, স্বল্প সময়ে দ্রুত লাভের আশায় যেগুলো কিনা হয় এগুলোকে বলা হয় কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস। আরেকটা জিনিস দেখেন, ডিউরিং দ্য ইয়ার মুন লিমিটেড পেড আ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 3.25 per share at year and Moon Limited stock was selling for টাকা 34.50 per share. Prepare a Sun Limited journal entries to record. তার মানে এটা নিয়ে আমারটা কী করতে হবে? জার্নাল করতে হবে। তাহলে আমরা একটু আমাদের পরের স্লাইডে যাই। সব একটু খেয়াল করেন। স্যার আমি ম্যাথের সুবিধার জন্য কোয়েশ্চেনটাকে জাস্ট এখানে দেখাচ্ছি। দেখেন ম্যাথ কোয়েশ্চেন সেভ, কোয়েশ্চেন ঠিক এটাই। আমার যেহেতু রিকোয়ারমেন্টটা এখানে দেখাতে গেলে আমার একটু কত অসুবিধা হচ্ছে, আমি এই জন্য পরের স্লাইডে গিয়ে আপনাকে কোয়েশ্চেনটা দেখাচ্ছি। এখানে আমার তিনটা জার্নাল দিতে হবে। একটা কি পারচেজ অফ দ্য ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, আর একটা হচ্ছে দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। আমি তিনটার জন্য তিনটা জার্নাল দেবো। তাহলে আমরা প্রথমে আসি। প্রথম আমরা কোনটার জন্য দিব বলেন? এই যে সিকিউরিটিসটা সে যে পারচেজ করলো এটার জন্য আমরা একটা জার্নাল দিব। তাহলে এটা কি হবে? যেহেতু এটা অ্যাভেলেবল ফর সিকিউরিটিস, আমরা প্রথমে এটাই দিব, অ্যাভেলেবল ফর দেখেন তো অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস আমি পারচেজ করলাম, এটার ফল আমার থেকে কি চলে গেছে? ক্যাশ চলে গেছে। তাহলে আবার কত টাকা আমরা একটু দেখি। টোটাল আমাকে তো টাকাই তো দেওয়া আছে, তাই না? আবার কোনো মাল্টিপ্লাই করার দরকার নেই, সরাসরি যেহেতু টাকা দেওয়া আছে আমি এটা লিখে দিচ্ছি। কত টাকা? 9,900 টাকা। এখানে কত হবে? 9,900 টাকা। তাহলে এখানে আমরা একটা এক্সপ্লেনেশন দিই, এটা হবে টু রেকর্ড দ্য পারচেজ অফ available for sale securities, sale securities। তাহলে দেখেন তো আমাদের যেটা প্রথম রিকোয়ারমেন্ট আছে, আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করছি কিনা দেখেন। আমাকে কি বলা হয়েছে দেখি, আমাকে প্রথমে বলা হলো দ্য পারচেজ অফ দ্য ইনভেস্টমেন্ট। আমি যে ইনভেস্টমেন্টের জন্য যে একটা পারচেজ করছি, যেই ক্ষেত্রে এটা অ্যাভেলেবল ফর শেয়ার হতে পারে, হেল্প টু ম্যাচুরিটি হতে পারে, যে ইনভেস্টমেন্টটা করছি তার জন্য আমার কী করতে হবে? জার্নাল দিতে হবে। আমি প্রথম জার্নালটা দিয়ে দিছি। দেখেন অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা কিনেছি, অপরদিকে আমাদের ক্যাশ টাকা চলে গেছে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। এবার সেকেন্ডটা আমাকে বলা হয়েছে দ্য ডিভিডেন্ড রিসিপ্ট। আমি যে ডিভিডেন্ডটা রিসিভ করছি তার জন্য আমাকে একটা কি দিতে হবে? জার্নাল দিতে হবে।
আমরা যদি দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাই তাহলে বলছে দেখেন পেইড এজ এ ক্যাশ ডিভিডেন্ড অফ 3.25 পার শেয়ার। তাহলে দেখেন এই যে মূল লিমিটেড কোম্পানি সান লিমিটেড কোম্পানিকে কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে দেখেন তো। প্রতি শেয়ার প্রতি আমার শেয়ার আছে কত 300 শেয়ার, প্রতি শেয়ার প্রতি কত টাকা করে দিছে 3 টাকা 25 পয়সা করে দিছে। তাহলে আমরা যেহেতু জার্নালটা করতেছি কার সান লিমিটেডের, সান লিমিটেড যদি কখনো প্রফিট বা ডিভিডেন্ড পায় এই ক্ষেত্রে তার ক্যাশ অ্যামাউন্ট কী হয়ে যায় স্যার বেড়ে যাবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কী হবে ডেবিট হবে, অপরদিকে ডিভিডেন্ড ইনকাম কী হবে ক্রেডিট হবে। স্যার এখানে আসলে ডেবিট ক্রেডিট দেওয়াটা বাধ্যতামূলক নয়, আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেওয়া। আপনি সরাসরি লিখে দিন, কারণ কেন আপনি ক্যাশ পেয়েছেন কত টাকা, ও টাকাটা একটু আমি আপনাকে দেখাচ্ছি এখানে ক্যালকুলেশন করে। যেমন ধরেন 300 শেয়ার, তো প্রতি শেয়ার কত করে 3.25 অর্থাৎ 3 টাকা যদি 25 পয়সা করে হয় সে শেয়ারে কত টাকা প্রফিট পেলো দেখেন 300 শেয়ার, তো 975 টাকা সে প্রফিট পেল। আমি আবার বলছি একটু ভালো করে খেয়াল করে, শেয়ার কিনছে কে সান লিমিটেড, কার থেকে মূল লিমিটেড থেকে। এখন মূল লিমিটেড ডিউরিং দ্য ইয়ার ওই বছরে মূল লিমিটেড সান লিমিটেডকে পেড করছে কত টাকা করে দেখেন তো 3 টাকা 25 পয়সা করে প্রতি শেয়ার। তাহলে সান লিমিটেড কিনছে কত শেয়ার 300 শেয়ার, একটা শেয়ার প্রতি যদি 3 টাকা 25 পয়সা করে যদি প্রফিট হয় তাহলে 300 শেয়ারের প্রফিটটা কত এটা। এখন তাহলে সান লিমিটেড যখন জার্নাল করতে যাবে সে প্রথমে খেয়াল করবে আমার কাছে কি আসছে, তার কাছে ক্যাশ টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। অপরদিকে তার ইনকাম বেড়ে গেলে কি বলি আমরা ক্রেডিট, ইনকামের নামটা হচ্ছে কি আপনার ডিভিডেন্ড ইনকাম। এখান থেকে যে ইনকামটা পেয়েছে এটা লিখব। এখন তাহলে আপনি একটা এখানে এক্সপ্লেনেশন দিবেন কি টু রেকর্ড দ্য ডিভিডেন্ড received from investment, অর্থাৎ ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টমেন্ট থেকে যে ডিভিডেন্ডটা পেয়েছে সেটাকে কি করলো রেকর্ড করলো। তার মানে আমার দুইটা রিকোয়ারমেন্ট কি হয়ে গেছে স্যার ফিল আপ হয়ে গেছে। দেখেন তো প্রথমটা কি বলছে দ্য পারচেসেস অফ দ্য ইনভেস্টমেন্ট ডান, দ্য ডিভিডেন্ড রিসিভ এটাও ডান। এবার 3 নম্বর বলছে দেখেন দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, এই ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টটা কি এটা একটু আমরা দেখাচ্ছি আপনাকে। যখন আপনাকে বলা হবে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট এর মানে হচ্ছে কীরকম, আপনার বুঝতে হবে আমার ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার কত টাকার প্রফিট হলো অথবা লস হলো। ধরেন আমি একটা প্রজেক্টে 10 টাকা ইনভেস্ট করলাম, আমাকে বলা হলো তুমি 1 বছর পর 12 টাকা পাবা, ফাইন। তার মানে 1 বছরের মধ্যে তুমি 6 মাস পর পাবে 1 টাকা। দ্বিতীয় যে একটা 6 মাস পরে পাবা সেটা তোমার মূল টাকার সাথে প্রফিটের উপর যেই টাকাটা হবে তার সাথে তুমি আর কত টাকা পাবা 1 টাকা বাড়তি পাবে, ফাইন। এখন তাহলে আমি একটু দেখব আমার এই ইনভেস্টমেন্টের ফলে প্রফিট বা লসের অ্যামাউন্টটা কতটুকু হয়েছে, তাই না। আমরা তাহলে একটু দেখি। প্রথমে দেখেন তো এখানে বলা হয়েছে অ্যাট দ্য ইয়ার এন্ড মূল লিমিটেড স্টক ওয়াজ সেলিং ফর টাকা 34.50 পার শেয়ার। বছর শেষে কত টাকা করে 34 টাকা 50 পয়সা করে। আমার শেয়ারের কিনছে কত দেখেন তো, ও যদি সেল করে তাহলে 34 টাকা 50 ইন্টু কত 300 কত হয় দেখেন তো একটু ইনশাল্লাহ রাফ করে 34.50 ইন্টু কত 300, তাহলে দেখেন স্যার 10,350। ভালো করে খেয়াল করেন সান লিমিটেড এই শেয়ারগুলো কিনছে কত টাকায় 9,900 টাকায়, তাই না। এখন বছর যখন শেষ হয়ে গেছে মূল লিমিটেড কোম্পানি কী করতে লাগলো, তাদের শেয়ারের দাম মার্কেটের মধ্যে কি হয়ে গেছে বেড়ে যাওয়ার ফলে এখন শেয়ার দাম কত হয়ে দেখেন তো 10,350। তাহলে দেখেন আমরা তো হিসাব করতেছি কার সান লিমিটেডের,
সান লিমিটেড কিনছে শেয়ার 9,900 টাকায়, 9,900 টাকা, কিন্তু বিক্রি করলে কত টাকা হচ্ছে? 10,350 মাইনাস 9,900 টাকা। তাহলে সান লিমিটেড কোম্পানির গেইন মানে প্রফিট হচ্ছে কত স্যার? 450 টাকা। বুঝছেন? আমি আরেকটু ক্লারিফাই করি। এই যে শেয়ার, আমরা যে শেয়ারগুলো বাজার থেকে পারচেজ করি, এটা যখন এমন হয় না, ইন্টারেস্ট রেটের উপর অনেকটা ডিপেন্ড করে। যদি গভর্নমেন্ট পলিসি অনুসারে যদি কখনো ইন্টারেস্ট রেটটা যদি কমে যায়, এই ক্ষেত্রে শেয়ারের প্রাইস কী হয়ে যায়? হাই হয়ে যায়। অপরদিকে ইন্টারেস্ট রেটটা যদি কী হয়ে যায়? বেড়ে যায়, সেকেন্ডারি মার্কেটে আপনার শেয়ারের প্রাইসটা কী হয়ে যাবে? অটোমেটিক্যালি কমে যাবে। এখন সান লিমিটেড যখন কিনে 300 শেয়ার, তখন সে ইনভেস্ট করে 9,900 টাকা। বছর শেষে মূল শেয়ারের প্রাইস বেড়ে গেছে অটোমেটিক্যালি। এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আমি জাস্ট একটা ফ্যাক্টর বললাম। শুধু যে এটার কারণে ভাড়া তা না, আর অনেকগুলো ফ্যাক্টর আছে। জাস্ট আমি একটা ছোট্ট একটা এক্সাম্পলের জন্য এটা বল। এখন মূল লিমিটেড কোম্পানির শেয়ারের দাম যখন বেড়ে গেছে, আমি তো বুঝি নাই, আপনিও বুঝেন নাই। কেমনে বুঝছেন? ক্যালকুলেশনে পড়ে। এটা কেমনে বুঝছে? এটা তো মার্কেটের মধ্যে ডিনোট করে, এটা তো মার্কেটের মধ্যে ডিসাইড করবে শেয়ারটা বাড়বে নাকি কমবে। তাহলে দেখেন, মার্কেটের মধ্যে প্রতি শেয়ার যদি 34 টাকা যদি 50 পয়সা করে যদি বিক্রি করে, টোটাল 300 দাম কত হয়ে গেছে? 10,350 টাকা। তাহলে সান লিমিটেড কোম্পানি কি গেল? লাভে গেল। উনি একটা গেইন করলেন। এটার জন্য একটা আমাদেরকে দিতে হবে, জার্নাল দিতে হবে। এই জন্য আপনার ম্যাথও যদি কখনো বলা হয় এরকম, ভালো করে খেয়াল করেন, আপনার ম্যাথে যদি কখনো বলা হয় দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, তাহলে 100% আপনার থেকে চাওয়া হয়েছে এই প্রজেক্টের ফলে আপনার বিজনেসে কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে, আপনার এই জিনিসটা চাওয়া হয়েছে ইনডিরেক্টলি। তখন আপনি টোটাল এইভাবে হিসাব করে জিনিসটা করে নেবেন। একটু তাহলে আমরা খেয়াল করি। তাহলে আমি জার্নালটা কি দিয়েছি দেখেন, আপনাকে যদি কখনো বলা হয় কি করতে, দ্য ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, এই ক্ষেত্রে দেখেন স্যার, আমার অ্যাসেটের যে একটা ভ্যালু ছিল, ধরেন আগে যেটা 9,900 টাকা ছিল, আমার ভ্যালুটা বেড়ে কত টাকা হয়ে গেছে? এখন আরও কত টাকা বেড়ে গেছে? 450 টাকা বেড়ে গেছে। আমি এটা কেমনে বের করছি দেখাচ্ছি আমি আপনাকে। যেমন ধরেন, আমরা যেই টাকাটা বেড়ে গেছে, আমরা তো অলরেডি একবার তো জার্নাল দিয়ে দিচ্ছি 9,900 টাকা, তাই না? যে ভ্যালুটা বেড়ে গেছে, জাস্ট ডিফারেন্সটা আমরা এখানে শো করব। তাহলে কত হচ্ছে দেখেন, 10,350। আমি জাস্ট এখানে আপনাদের বোঝার জন্য একটু দিয়ে দিচ্ছি। 10,350 মাইনাস কত হয়? 9,900। তাহলে কত হচ্ছে আপনার? 450 টাকা, তাই না? এই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। একদিকে আমার অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়ার কারণে আমি কী করলাম? সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টকে ডেবিট করেছি। অপরদিকে খেয়াল করেন, এটাকে বলা হয় আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস। এটা যে কোনো কিছু হতে পারে, মানে অর্থাৎ এই যে আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস, এই জিনিসটার ক্ষেত্রে একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবেন। এটা হচ্ছে বের করার একটা ফর্মুলা আছে। আমরা সবসময় যে একটা অ্যামোর্টাইজেশন কস্ট বলি, অ্যামোর্টাইজেশন কস্ট মানে হচ্ছে কোনটা? যেটা ফেয়ার ভ্যালু ছাড়া যেটা থাকে এটাই। এটা মূলত এটার উপর ধরা হয়। আমার ওই টপিকে যাওয়ার দরকার নেই, জিনিসটা আপনার জন্য একটু হয়তো বা কঠিন হতে পারে। জাস্ট এই ম্যাথে যতটুকু রিকোয়ারমেন্ট আমি আপনাকে এতটুকু বলছি। আর যে 450 টাকা আমার যে একটা আনএক্সপেক্টেড যে একটা ইনকাম হলো, এটার জন্য আমি কি দিলাম দেখেন, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস। এটা উভয় ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস আপনাকে যদি ভিন্ন হয় সেটা একটু শিখিয়ে যায়। এই ম্যাথে না হয় প্রফিট হচ্ছে 450 টাকা, আপনি এখানে জার্নালটাই এরকম দিয়েছেন, তাই না? যেহেতু আপনার প্রফিট হয়ে গেছে, আপনার শেয়ার ভ্যালুর মূল্য আগে থেকে বেড়ে গেছে, আপনি ওটাকে প্লাস করছেন। এখন যদি উল্টা হতো, ধরেন আপনার ভ্যালুটা কমে গেছে, তাহলে আপনি কী করেন? সম্পদ বাড়লে ডেবিট আর কমে গেলে কি ক্রেডিট করেন না? এটাকে ভাইস ভার্সা করে দিতেন। ধরেন আপনি যখন হিসাব করে দেখবেন আপনার লস হচ্ছে, তখন আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লসকে কী করে দিবেন? ডেবিট করে দিবেন। তখন সিকিউরিটিজ ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টকে কী করবেন? ক্রেডিট করবেন। আপনি যদি আপনার প্রিভিয়াস বোর্ডে যদি কখনো ম্যাথগুলোকে দেখেন, যদি কোনো কারণে একটু এক্সেপশনাল পেয়ে থাকেন, এখন লাস্টে যে জার্নালটা বলছি, জাস্ট এটা একটু খেয়াল করিয়েন। আশা করি এখন আর কারো তেমন সমস্যা থাকার কথা নয়। যদি আপনারা বুঝেন, আজকের সেশনটা ইনশাল্লাহ এই ম্যাথটা এখানে শেষ করছি। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।